স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। রাস্তা শেষের সম্ভাব্য মেয়াদ পেরিয়ে গেলেও এখনো অসম্পূর্ণ কাজ। 5 এপ্রিল 2023 তারিখ থেকে কাজ শুরু হয়ে সম্ভাব্য শেষের তারিখ 25 সেপ্টেম্বর 2024 শেষ হলেও নির্মীয়মান রাস্তার কাজ এখনো প্রায় অসম্পূর্ণ বেলদা-কাঁথি রাজ্য সড়কে। রাস্তা শেষের সম্ভাব্য মেয়াদ পেরিয়ে গেলেও এখনো অসম্পূর্ণ কাজ। 5 এপ্রিল 2023 তারিখ থেকে কাজ শুরু হয়ে সম্ভাব্য শেষের তারিখ 25 সেপ্টেম্বর 2024 হলেও নির্মীয়মান রাস্তার কাজ এখনো প্রায় অসম্পূর্ণ বেলদা-কাঁথি রাজ্য সড়কের কাজ। বছরভর ধুঁকড়ে চলা কাজে বিপদসংকুল এই রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথ চলতি ছোট বড় গাড়ির চালক, মানুষসহ এলাকাবাসীরা। ভ্রুক্ষেপে নেই প্রশাসনের, অভিযোগ এলাকাবাসীদের। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই প্রকল্পে ইতিমধ্যে বহুবার বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিকজন। ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বাসিন্দারা। এরপর সাময়িক বেড়েছে কাজের গতি, তারপর বেশ কিছুদিন গড়িয়ে গেলে আবার ধীর গতিতে চলছে এর কাজ। ফলে প্রকল্পের শেষের সম্ভাব্য তারিখ পেরিয়ে গেলেও এখনও অসম্পূর্ণ বেলদা-কাঁথি রাজ্য সড়কের এই কাজ। মূলত বর্তমানে বেশি সমস্যা দেখা দিয়েছে জাহালদা থেকে বেলদা পর্যন্ত নির্মীয়মান এই রাস্তার। ধীর গতিতে চলতে থাকা রাস্তার কাজের সঙ্গে আর এক বিপদ মাঝে মধ্যে দেখা দিচ্ছে, তা হলো দুর্যোগপূর্ণ আবহাওয়া। আর এর ফলে খানাখন্দে ভরে থাকা এই রাস্তায় জমছে জল। তার উপরে বেশ কিছু বাস ও লরি দ্রুত গতিতে এই রাস্তার উপর দিয়ে চলাচল ও নিত্যদিন গরুর ব্যাপারীরা এই পথ দিয়ে খাকুরদা গরুহাটে গরু নিয়ে যাওয়ার ফলে মানুষের যাতায়াতের পক্ষে এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছে এই রাস্তা। প্রসঙ্গত, প্রায় বছর খানেক আগে বেলদা-কাঁথি রাজ্য সড়ক বেহাল হয়ে পড়ায় প্রায় 92 কোটি টাকা ব্যয় প্রায় 56 কিলোমিটার এই রাস্তার কাজ নতুন করে সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের শুরুর তারিখ 5 এপ্রিল 2023 থেকে প্রকল্প শেষের সম্ভাব্য তারিখ ছিল 25 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। কিন্তু শেষের এই সময় পেরিয়ে গেলেও এখনও প্রায় অসম্পূর্ণ এই কাজ। ইতিমধ্যেই আর কিছুদিন বাদে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার মাঝে এই বিপদসংকুল নির্মীয়মান রাস্তার উপর দিয়ে ঝুঁকিবহুলভাবে যাতায়াত করতে হচ্ছে পথ চলতি ছোট বড় গাড়ি এবং মানুষদের। ফলে এখন প্রশ্ন উঠছে, কবে সম্পূর্ণ হবে এই কাজ? সে বিষয়ে কারোর কাছে সঠিক কোনো এখনো উত্তর নেই। তবে এলাকাবাসী সহ সাধারণ মানুষ চাইছেন দ্রুত সম্পূর্ণ হোক এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ, আর সেই দিকে তাকিয়ে রয়েছেন সবাই। মোবাইল ফোন আজ শিশু কিশোরদের শৈশব কেড়ে নিয়েছে। বইয়ের দিকে আর তেমন ভাবে মন নেই শিশু কিশোর থেকে যুবক যুবতী প্রত্যেকের। সবার মন মোবাইল ফোনের দিকে। তাই ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বইমুখী করতে 3 দিনের বইমেলার আয়োজন করলেন বিদ্যালয় কক্ষে, যার উদ্বোধন হলো বৃহস্পতিবার, চলবে শনিবার পর্যন্ত। শৈশব কেড়ে নিয়েছে। বইয়ের দিকে আর তেমন ভাবে মন নেই শিশু কিশোর থেকে যুবক যুবতী প্রত্যেকের। সবার মন মোবাইল ফোনের দিকে। তাই ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বইমুখী করতে 3 দিনের বইমেলার আয়োজন করলেন বিদ্যালয় কক্ষে।
যার উদ্বোধন হলো বৃহস্পতিবার, চলবে শনিবার পর্যন্ত। উল্লেখ থাকে বর্তমানে বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সকলেই, এমনকি সংবাদপত্র কেন কোনো কিছুই পড়ছেন না এমন শিক্ষকের একাংশ বই থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছেন বললে ভুল হবে না। কোনোভাবে বিদ্যালয়ে যান আর মাস পয়লা মাইনে নেন, এবং এই ধরনের কতিপয় শিক্ষকের বিরুদ্ধেও মাঝে মাঝে অভিযোগ ওঠে। বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার চেষ্টা হচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে সবাই ঝুঁকছেন বেসরকারির দিকে। কিন্তু গ্রামের বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকান্ত জানার মতে বই না পড়লে কোনো কিছু জানা সম্ভব নয়। তাই বইয়ের দিকে ছাত্রছাত্রীদের মনোযোগী করতে 3 দিনের এই বইমেলার আয়োজন। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা হাজির ছিলেন। তবে যেভাবে বইমেলার উদ্যোগ নিয়েছেন একটি বিদ্যালয়, তা অতুলনীয় বললে ভুল হবে না। বর্তমানে যেখানে পাঠ্যপুস্তক ছাড়া অন্য কিছু পড়ার দিকে তেমনভাবে মনোযোগী হয় না ছাত্রছাত্রীরা, সেখানে ছাত্রছাত্রীদের মন বইমুখী করার উদ্যোগ প্রশংসনীয়। এবং পুরানো বই যে গন্ধ, এই গন্ধ আমরা ছেলেবেলা থেকেই পেয়ে, আমাদের ছাত্র অবস্থায় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এত লাইব্রেরি গ্রামেগঞ্জে ছিল না। আমাদের পড়তে যেতে হতো অনেক দূরে দূরে লাইব্রেরিতে। স্কুলে তখন লাইব্রেরি থাকতো না, যে কয়েকটা লাইব্রেরি দূরে দূরে থাকতো, সেখানে যারা পড়ার ইচ্ছা থাকতো, যাদের পড়ার মানসিকতা থাকতো, তাদেরকে দূরে দূরে গিয়ে পড়তে হতো। বিদ্যালয় স্তরে কোনো ছিল না। এখন তবুও কিছু কিছু বিদ্যালয়ে কিছু বই আছে, ওরা দেখতে পায়, কিন্তু এত বেশি বই সংগ্রহ করে কোনো বিদ্যালয়ের পক্ষে আনা সম্ভব হয় না, যেটা বইমেলায় থাকে। সেই জন্যই আমি হ্যান্ডবিলে লিখেছিলাম যে পৃথিবীর যতই আধুনিক জগতে প্রবেশ করুক না কেন, নতুন ও পুরানো বইয়ের যে গন্ধ, তা কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই গন্ধের মাহাত্ম্য কেবলই বইপ্রেমী মানুষ ও শিক্ষার্থীরা অনুভব করতে পারে, আমাদের কাছে খুব আকর্ষণীয় হয়। কিন্তু বর্তমান দিনে বিজ্ঞান এবং প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, ততদিনে অর্থাৎ যত এগিয়ে ততই এই যে মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন রকমের যে মাধ্যমগুলো বেরিয়ে গেছে, ইলেকট্রনিক মাধ্যম, যার মাধ্যমে তারা আমাদের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা ওতেই মনোযোগী হয়ে যাচ্ছে। বইয়ের উপর মনোযোগ আস্তে আস্তে কমছে। বইয়ের ভিতর যে আসল রহস্য, সেই রহস্য তারা কিন্তু উদ্ঘাটন করতে পারছে না। বইটাকে কি, বইয়ের মধ্যে আমরা বিদ্যাসাগরের কথা বলছি, আমরা রবীন্দ্রনাথের কথা বলছি, আমরা বিবেকানন্দের কথা বলছি, আমরা বহু কবি, লেখক, সাহিত্যিকের কথা বলি, কিন্তু সেই সকল কবি, সাহিত্যিক, লেখক যারা আছেন, তাদের যে লেখা বই, সেই বইগুলো যদি আমরা না পড়ি, তাহলে তাদের সম্পর্কে ধারণাই আমাদের হবে না। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে বলছি, আলাপ আলোচনা করছি, কিন্তু রবীন্দ্রনাথের যে সকল লেখা বই, কবিতা, ছোট গল্প, এগুলো যদি আমরা পড়ি, তাহলে রবীন্দ্রনাথকে প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারব। বিবেকানন্দের কথা যদি আমরা বলি বা পড়ি, তাহলে বিবেকানন্দকে আমরা বুঝতে পারবো। যতদিন বিবেকানন্দের গভীরে না ঢুকছি, ততদিন পর্যন্ত বিবেকানন্দকে আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না। সেই জন্য আমাদের বইয়ের প্রতি আকর্ষণ থাকতে হবে। বইকে ধরে রাখলে কিন্তু আমাদের যে মনের গভীরতা, আমাদের যে জ্ঞানের গভীরতা, এই জ্ঞানের গভীরতা কিন্তু বাড়বে না। যতই আমরা মোবাইল দেখি না কেন, আমরা যতই ল্যাপটপে ব্যবহার করি না কেন, আমাদের ওই জায়গাটাতে কিন্তু ঘাটতি থেকে যাবে যদি আমরা বইতে মনোনিবেশ না করি। সেই জন্য আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে বইয়ের কাছে যেতে হবে। বই যতটা সম্ভব আমাদের পাঠ্য বইয়ের বাইরে যে সকল বইগুলো আছে, সেই সকল বইগুলো যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের জ্ঞানের গভীরতা বাড়বে, এবং এই জ্ঞান পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। বিভিন্ন ইন্টারভিউ
আজকে তাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের বিদ্যালয়ে পদগুলো লাগিয়েছেন। আমরা তাদের প্রধান অতিথি হিসাবে পড়ান এবং অন্যকে উপহার দিই। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং গবেষক তথা প্রাক্তন সহশিক্ষক বড়বন্ধুর হাই স্কুল ঠাকুরদা শান্তিপদ নন্দ মহাশয়। আচ্ছা গ্রাম সভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের, আহত বেশ কয়েকজন জনপ্রতিনিধি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের। করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের, আহত বেশ কয়েকজন প্রতিনিধি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের। জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ বিজেপির জনপ্রতিনিধিদের। 2রা অক্টোবর বিজেপি পরিচালিত বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে গ্রামের সভা ছিল। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রাম পঞ্চায়েতের সচিবের রুম থেকে বিজেপির জনপ্রতিনিধিদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ করে এবং বিডিওকে লিখিত অভিযোগ জানায় বিজেপির জনপ্রতিনিধিরা। তাদের বক্তব্য, আমরা মানুষের ভোটে জিতে এসেছি, আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে চাই। শাসক দলের লোকেরা আমাদের মারধর করেছে, আমাদের নিরাপত্তা নেই, নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিউলি দাস জানান, বিষয়টি আমার জানা নেই, তবে ব্লকে এসে বিজেপির জনপ্রতিনিধিরা বিক্ষোভ দেখাচ্ছে, তাছাড়া ওটা গ্রাম পঞ্চায়েতের বিষয়। মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার বলেন, ঘটনা শুনেছি, তবে সেভাবে বেশ কেউ আহত হয়নি। ওনারা অভিযোগ করেছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বলছি, আজ আমরা দুঃখের বিষয়, আজ আমাদের এখানে এই ব্লকে আসতে হচ্ছে। স্যারের কাছে আমরা করলাম অনুরোধটা, যেভাবে আজকে মহিলার পিঠ ফুলিয়ে দিয়েছে, যে কি অন্যায় করেছি। আমরা তো জনপ্রতিনিধি, মানে আমরা মানুষের কাছে চিট করে জিতে আসিনি, আমরা এসেছি, মানুষ আমাদেরকে নিয়ে এসেছে, চলুন আপনারা সুস্থভাবে এবং সস্তাভাবে কাজটা করবেন। আমাদের দুঃখ এখানে, কষ্টটা এখানে যে আমরা আজ মার খেতে হচ্ছে আমাদেরকে। আজ বেতকুণ্ডু কি অবস্থা হচ্ছে দেখুন, আজ 5টা মহিলা এখানে এসে কাঁদতেছে যে দেখুন আমার পিঠ ওখানে। আজ আমরা কেঁদে আজ অস্থির হয়ে যাচ্ছি যে আমরা আজ কোনো কাজই করতে পারছি না। এইভাবে যে আজ এরা যে যারা চিটিং করে, যারা চিটিংবাজি করে, যারা চুরি করে, যারা যেভাবে আজকে জিতেছে, তারা আজকে হাসতেছে যে এরা টিএমসি অস্ট্রিরা। তারা কি ভাবছে যে এই বেতকুণ্ডু, যেমন আমরা কিছু অঞ্চলটা নিয়েছি, এভাবে আমরা আজকে বেতকুণ্ডুটা নিয়ে নিলে আপনারা কি পাবেন? কিচ্ছুটা পাবেন না। সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের। হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায়। সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের। হাতি মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে একটি হাতির দল ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মহাপালের দিকে আসছিল। আর সেই সময় নদী পেরোতে গিয়ে ওই দল হাতির সাথে থাকা একটি হস্তি শাবক না পার হতে পেরে জলে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা জানাচ্ছে, গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই নদীর জল বেড়েছিল, আর এর ফলে
ফলে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরবেলায় স্থানীয়রা হস্তি শাবকটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বন দপ্তরকে। ঘটনাস্থলে বন দপ্তর এসে উদ্ধার করে বাচ্চা হাতিটিকে। চলো চলো। আপনার নাম? সমীর রাউত। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে কাল ভোরে নয়াগ্রাম থেকে কিছু হাতি মহাপাল ঘাট হয়ে পেরিয়ে এই দিকে যাতায়াত করে, সাধারণত পেরিয়ে গেছিল। সে যাওয়ার সময় নদী তো বেড়েছিল, সেই নদী বাড়ার কারণে হয়তো হাতি শাবক বাচ্চা ছিল, থাকার কারণে ওইখানে হয়তো জল বেশি ছিল, ওইটা দিয়ে পারাপার করছিল, সেই কারণে হয়তো জলে ডুবে শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। কতগুলো হাতি ছিল প্রায়? প্রায় হাতি ছিল 40 থেকে 45টা হাতি। ভোরে ঘটেছে ঘটনাটা। এখন কখন দেখেছে মানুষ? মানুষজন এখন নদী পারাপার, নদী বেড়েছে যেহেতু নদীতে যাওয়া আসা হয়তো সময়, সকালে হয়তো কেউ যেতে পারেনি, তাই দুপুরে নদীতে হয়তো কেউ চান করতে গেছিল, সেই সময় হয়তো দেখতে পেয়েছে। তারপর সেটাকে আমরা বন দপ্তরে খবর দেওয়া হয়, বন দপ্তর থেকে লোক এসে সেটাকে নিয়ে যায়। হ্যাঁ। কি মনে করছেন কিভাবে মারা গেল? মারা গেল এই কারণেই মারা গেল যে নদীতে জল বেড়েছে, ছোট বাচ্চা এবং তার সঙ্গে তার মায়ের সঙ্গে ছিল, হয়তো তার মার জল বেড়েছে, যেহেতু জল বেশি ছিল এখানে গর্তে হয়তো ঢুকে গেছে, তার জন্যই মারা গেছে। আপনার নাম? সমীর রাউত। কোন এলাকায় ঘটেছে? এটা মহাপাল সুবর্ণরেখা। জঙ্গলমহলে সুবর্ণরেখার পাড়ে সম্প্রীতির মেলবন্ধনে দেবী দুর্গার আরাধনা। একই দেশের মধ্যে উত্তরপ্রদেশে যখন সংখ্যালঘু মুসলিমদের নানা ইস্যুতে হিংসার শিকার হতে হয়, সেই সময় পশ্চিমবঙ্গে পুরো ভিন্ন রূপ। বঙ্গে দেবী দুর্গার আরাধনার সম্প্রীতির মেলবন্ধন। জঙ্গলমহলে সুবর্ণরেখার পাড়ে সম্প্রীতির মেলবন্ধনে দেবী দুর্গার আরাধনা। একই দেশের মধ্যে উত্তরপ্রদেশে যখন সংখ্যালঘু মুসলিমদের নানা ইস্যুতে হিংসার শিকার হতে হয়, সেই সময় পশ্চিমবঙ্গে পুরো ভিন্ন রূপ। বঙ্গে দেবী দুর্গার আরাধনায় সম্প্রীতির মেলবন্ধন। সুবর্ণরেখার পাড়ে মহামিলনের পুজোর বেদি। নদীর তীরে খোলা বাতাসে 11 গ্রামের 2 হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে হচ্ছে দেবী দুর্গার আরাধনা। নদী পার্শ্ববর্তী 11টি গ্রামের মানুষের পরিচালনায় সার্বজনীন এই পুজো হয় ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত মহাপাল গ্রামে। এবার 61 বছরে পড়ল এই মহাপাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো। প্রতিবারের মতো এবারেও পুজো কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ এই পুজোর অন্যান্য দায়িত্বে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, যা এই পুজোর মাধ্যমে সম্প্রীতির বার্তা বহন করে। পুজো কমিটির হিন্দু সম্প্রদায়ের সদস্যরা জানান, দুটি সম্প্রদায়ের মানুষ মিলে হয় এই পুজো। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের পুজোর জন্য যে সমস্ত দায়িত্ব দেওয়া হয় সব বেশ নিষ্ঠা করে পালন করেন তারা। শুধু দায়িত্ব পালন নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষজন এখানে মায়ের প্রসাদও খান। এই পুজোর 5 কিলোমিটারের মধ্যে আর কোনো পুজো নেই, তাই নদী পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এই পুজোর গুরুত্বই আলাদা। নদীর আগোয়া ভক্তাপাট, মালিশাই, শালবনী, খামার, জাহানপুর এক একটা হিন্দু মুসলমানের জনপদ। এইরকম 11টি গ্রামের গ্রামবাসীরা নিজেরা টাকা দিয়ে প্রতি বছর দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন। নিজেদের চাঁদা তোলা থেকে পুজোর জোগাড় করা সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হয়। এভাবেই চলে আসছে 7টি বছর। এখানে কোনো জাতি ধর্মের বেড়া নেই, নেই কোনো অস্পৃশ্যতা, সবাই এক। দায়িত্ব ভোগ করে দেওয়া হয় সবার মাধ্যমে। যাকে যা দায়িত্ব দেওয়া হয় তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করেন। মুসলিম সম্প্রদায়ের এক সদস্য জানান, গ্রামের মানুষ মেলামেশায় জাতি ভেদাভেদে বিশ্বাস করে না। হিন্দু মুসলিম বলে কিছু নেই, সকলে চাঁদা দেওয়া থেকে শুরু করে পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হিন্দু ভাইদের সঙ্গে সমানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পুজো আয়োজনের ব্যাপারে নিজেদের মধ্যে বোঝাপড়াটা এতটাই সুন্দর যে জাতপাতের ভেদাভেদকারীদের কাছে ঈর্ষার কারণ হয়ে ওঠে। শুধু দুর্গাপুজো নয়, মুসলিম সম্প্রদায়ের মহরম থেকে শুরু করে আরও অন্যান্য অনুষ্ঠানে, হিন্দুরা মহরম থেকে শুরু করে সংখ্যালঘুদের আরও অন্যান্য অনুষ্ঠানে সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়। বাহ
মহালয়ার পুণ্যতিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে ইতিমধ্যে। দিকে দিকে পুজোর আনন্দ। তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন। স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের। অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসারা গ্রাম। মহালয়ার পুণ্যতিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যে। দিকে দিকে পুজোর আনন্দ। তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন। স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের। অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসারা গ্রাম। ওদের মধ্যে কেউ মালা তৈরি করে, কেউ চাঁদমালা, কেউ আবার প্রতিমা তৈরি করে। কুমোর প্রতিমা শিল্পী মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস। কিন্তু গ্রামে নেই কোনো পুজোর আয়োজন। দুর্গাপুজোর বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন। তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের। অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসারা গ্রাম। গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত। তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই, কিন্তু মানসিকভাবে কোথাও একটা তাদের কাছে বিষাদের সুর। গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামেও হোক দুর্গাপুজো। আনন্দ উৎসবে মেতে উঠুক গ্রামের সব মানুষজন। বাজার একটা আছে রং হয়। না যাইটাই বলছে যাইটাই বলছে সারা বছর এই প্রতিমারই কাজ হয়? হ্যাঁ, আমাদের সারা বছর প্রতিমার কাজ হয়। সমস্ত ঠাকুরই তৈরি করা হয়। তো এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি। তো আমাদের এখানে দুর্গা পুজো হয়নি। তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো, মানে ঠাকুরের উৎসাহটা আরও বাড়তো। তো মানে আপনাদের গ্রামে দুর্গাপুজো হয় না, অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন, অন্য জায়গায় পাড়ি দিচ্ছে? অন্য জায়গায় পাঠানো হচ্ছে। কোথায় কোথায় যায় আপনাদের এই প্রতিমা? আমাদের এটা কেশপুর একটা যাবে, একটা শালবনি যাবে, খেতুয়াতে একটা আছে। কত দূর দূরান্তে যায় এখান থেকে ঠাকুর? 20 কিলোমিটার 25 কিলোমিটার, যেখানে অর্ডার দেয় সেখান থেকে যায় আর কি। এই বছর কতগুলো অর্ডার পেয়েছেন? অর্ডার আমাদের 6টা আছে। সব কি তৈরি? হ্যাঁ, সবই তৈরি। তো পুজো এবছর ঠিকঠাক আপনাদের যে রোজগার শিল্পীদের সেটা হচ্ছে এবার? হচ্ছে। এখন তো এবারে সব কিছুতে জিনিসপত্রের দাম বাড়ছে, তো ওইভাবেই হচ্ছে আর কি। আপনারা কি চাইছেন এখন আপনাদের এই শিল্পী নিয়ে? আমাদের শিল্পী আমরা তো কাজ করছি, তো আমাদের একটা বিশেষ কিছু আমাদের হচ্ছেও নি, যে একটা লোন টোন বা অন্যান্য যেসব আমরা কাজ করছি এইসব ধরনের কিছুই হচ্ছে না। সামনে তো দুর্গা পুজো, তো এখন জোর কদমে প্রস্তুতি চলছে, কতক্ষণ পর্যন্ত কাজ করতে হয়? এখন দুর্গা পুজো আর কদিন পরে ডেলিভারি দিতে হবে, মানে রাত 1:30, 2টো, 2:30, 3টা ওইভাবে কাজ করতে হচ্ছে। আপনার নাম? আমার নাম অরূপ কর।
এটা একটা এদিকে একটা দেখটা এটা যাবে আপনার শালবনি, এটা আরামনগর। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।